মাতারবাড়ি বন্দর জেটি নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর। দেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে ভূ রাজনীতি বিবেচনায় পড়তে হয় বাধার মুখে, বললেন নৌ উপদেষ্টা। গ্যাসের দাম বাড়ালে ক্ষতির মুখে পড়বে শিল্প, ব্যবসা বাণিজ্য, দাবি উদ্যোক্তাদের। শিল্প বিকাশের পথ বন্ধ হবে, বলছেন বিশ্লেষকরা। স্বর্ণের বাজারে অস্থিরতা চলছেই। দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে রেকর্ড দামে। 22 ক্যারেটের এক ভরিতে 1 লাফে বাড়ল 4,713 টাকা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। দেশের গভীর সমুদ্র বন্দর এবং সমুদ্র বন্দর নির্মাণে ভূ রাজনীতি বিবেচনায় সবসময় বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি জাতীয় উন্নয়নের কথা বিবেচনা করেনি রাজনৈতিক সরকারগুলো। মঙ্গলবার মাতারবাড়ি বন্দর জেটি নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর শেষে এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। জানান, বাণিজ্য প্রবৃদ্ধির পাশাপাশি সমুদ্র অপরাধ ঠেকাতেও কাজ করবে গভীর সমুদ্র বন্দর। দফায় দফায় সময় আর ব্যয় বাড়িয়ে বাস্তবায়িত প্রকল্পের অন্যতম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সবশেষ 24,000 কোটি টাকা ব্যয়ে এগুচ্ছে প্রকল্পটি। পরিকল্পনা এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার, যে লক্ষ্যে 9,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে কৃত্রিম চ্যানেল। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশি কয়লা নিয়ে ভিড়ছে একাধিক বিশাল আকৃতির জাহাজ। এবার বন্দর চালুর অংশ হিসেবে 2টি আন্তর্জাতিক মানের জেটি নির্মাণ শুরু করতে যাচ্ছে সরকার। জাইকার অর্থায়নে হলো চুক্তি সই। ব্যয় হবে প্রায় 6,200 কোটি টাকা। বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বের যে নিদর্শন, সেখানে এই যাত্রা এখানে শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে যাবে, যেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, মাতারবাড়ির উন্নয়ন সমুদ্র অর্থনীতিতে অন্য দেশের উপর নির্ভরতা কমাবে। The Matabari port is expected to reduce the cargo turnaround time, and I think our dependence on the transshipment ports like Singapore and Colombo will substantially reduce. অনুষ্ঠান শেষে সমুদ্র বন্দর নির্মাণে নানা বাধার কথা তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের দেশে ডিপসি প্রজেক্ট করতে গিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ভেতরে আমরা পড়েছি। সিপোর্ট এবং ডিপসি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। আমরা প্যারোকিয়াল লেভেল, মানে পার্টি লেভেলে চিন্তা করেছি, কিন্তু ন্যাশনাল লেভেলে চিন্তা করা উচিত। এ সময় মাতারবাড়িতে ডকইয়ার্ড ও শিপইয়ার্ড নির্মাণে বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে শিল্প, ব্যবসা বাণিজ্য। এমন উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগেও প্রভাব পড়ার আশঙ্কা তাদের। জ্বালানি খাতের বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ালে নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই, বরং বাড়তি দাম নতুন শিল্প বিকাশের পথ রুদ্ধ করে দেবে বলে মনে করেন তারা। রিয়াজ সুমনের রিপোর্ট দেখুন বিস্তারিত। দেশের শিল্পে জ্বালানি সংকট দীর্ঘদিনের। নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়ার কথা বলে ইতিপূর্বে গ্যাসের দাম দ্বিগুণ করলেও সে কথা রাখেনি সরকার। ফলে সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশের শিল্প কারখানাগুলো। এতে কমছে উৎপাদন। এমন বাস্তবতায় আবারও বাড়ল গ্যাসের দাম। পুরনো গ্রাহকদের বর্ধিত দর গুনতে না হলেও নতুন শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি বেড়েছে 10 টাকা। আগের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31.5 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। গড় বৃদ্ধির হার 33%। উদ্যোক্তারা বলছেন, একদিকে জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা নতুন বিনিয়োগের জন্যও বাধা বলে মনে করছেন তারা। প্রতি বছরই আমাদের 2-3বার গ্যাসের মূল্য বৃদ্ধির যে একটা খড়গ আমাদের উপর নেমে আসছে, এটাতে আমরা হিমশিম খাচ্ছি। আমরা আন্তর্জাতিক বাজারে সক্ষমতা আমরা পিছিয়ে পড়ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রোডাকশন এত বেশি হ্যাম্পার হচ্ছে যে আমাদের বিকল্প আনতে হচ্ছে এলএনজি অথবা আমাদের সিলিন্ডার গ্যাস অথবা অন্য কোনো
বিকল্প পথে গ্যাসের সরবরাহ দিয়ে কোনোভাবে আমাদের প্রোডাকশনকে সামাল দিতে হচ্ছে। তো এটা তো আসলে কোনো সমাধান নয়। নতুন গ্যাসের দাম বাস্তবিক নয় উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, এর ফলে প্রভাব পড়বে কর্মসংস্থানে, বাড়বে উৎপাদন খরচ, প্রভাব পড়বে রপ্তানি খাতে। গ্যাসের দাম যেটা বাড়াইছে সেটা কিন্তু তারা যে জিনিসটা করছে এটা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এটা কোনো নীতিমালায় পড়ে না। আপনি যখন দেখবেন আমার পাশে একজনকে আপনি 42 টাকায় দিচ্ছেন বা 40 টাকায় দিচ্ছেন, আমার তো 31 টাকা, তখন তো আপনি আমাকে দিতে চাইবেন না। তখন আপনি ইচ্ছা করে আমার মিলটা বন্ধ করে দিবেন যে না, এখানে তো রেট কম, একে না দিয়ে একে দাও, তাহলে আপনি দেখবেন আপনার লাভ। অন্যদিকে আপনি কখন বাড়ালেন? যখন বিশ্ববাজারে তেল এবং গ্যাসের মূল্য সর্বনিম্ন, এবং এই ফল কিন্তু পৃথিবীর সবাই এনজয় করবে। যেহেতু দাম কমে গেছে, পৃথিবীর সব দেশে কিন্তু গ্যাস এবং বিদ্যুতের দাম কিন্তু কমে যাবে। ওই সময় বাংলাদেশে নীতি নিলেন প্রাইস বেড়ে যাবে। তাই আমি মনে করি গভর্নমেন্টকে এটাকে রিথিঙ্ক করা উচিত। বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাড়তি দামেও তা পাওয়ার নিশ্চয়তা নেই বলে মনে করছেন তারা। উচ্চ মূল্য দিয়েও আসলে গ্যাস সরবরাহের নিশ্চয়তা এই মুহূর্তে নেই সরকারের হাতে। সুতরাং এর ফলে একদিকে তারা গ্যাসের প্রাপ্যতা যেমন নিশ্চিত হবে না, আবার অন্যদিকে উচ্চ গ্যাস ব্যবহারের জন্য যে উচ্চ মূল্যের গ্যাস ব্যবহারের জন্য যে কারণ, সেটা আসলে সামগ্রিকভাবে শিল্পের জন্য খুব সহায়ক কোনো একটি মূল্য কাঠামো এর মাধ্যমে ঘোষিত হচ্ছে বলে মনে হয় না। এলএনজি নির্ভরতা থেকে বেরিয়ে স্থানীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণের 22 ক্যারেটের এক ভরিতে 4,713 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,72,546 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,64,696 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,41,169 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,16,780 টাকা নির্ধারণ করা হয়েছে। বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় নতুন ধারার অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, এর মূল ভিত্তি হতে পারে সামাজিক ব্যবসা। কাতারের রাজধানী দোহায় আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মুনাফা কেন্দ্রিক নয়, বরং মানুষ কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। তিনি বলেন, সামাজিক ব্যবসায় ক্ষুদ্র ঋণ এখন আর কোনো তাত্ত্বিক ধারণা নয়, বরং দরিদ্রদের ক্ষমতায়ন, জীবন রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাজ গঠনের বাস্তব হাতিয়ার। আজও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ নিয়ে টানা 7 কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসসিতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স 18 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,026 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে 19 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 214টির এবং অপরিবর্তিত রয়েছে 68টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 69 পয়েন্ট। তবে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 3.25 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন। সোমবার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন বাজারে। দেশটির ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে কড়া সমালোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই দরপতনের ফলে টোকিওতে নিকেই 225 সূচক 168 পয়েন্ট কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে 5 পয়েন্টের বেশি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক পড়েছে
91 পয়েন্ট। এই ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অনিশ্চয়তা প্রযুক্তি খাতের উপর নেতিবাচক প্রভাব পড়ায়, যার ফলে বাজার জুড়ে এই পতন দেখা যায়। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবার আমন্ত্রণ পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রোগ্রামের কৃষি অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ নিয়ে বগুড়া অঞ্চলের আঞ্চলিক কর্মশালা হয়েছে। সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বগুড়া অঞ্চলের 4 জেলার কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে বগুড়া অঞ্চলে কৃষির অগ্রগতি, সাফল্য, সম্ভাবনা তুলে ধরা হয়। কৃষি ও কৃষকের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। পটিয়ার শ্রীমাই খালে নির্মাণ করা হচ্ছে আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক এলিভেটর ড্যাম। পাশাপাশি খালের 2 তীরের ভাঙন রোধে 84 মিটার দীর্ঘ বাঁধও নির্মাণ করা হচ্ছে। এই বাঁধ নির্মাণ হলে ওই খালে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করা যাবে। এতে শুষ্ক মৌসুমে কৃষি সেচের কাজে পানি পাওয়া সহজ হবে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাকৃতিক পানি সংরক্ষণ সহ নদী রক্ষায় এবার চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে নির্মাণ করা হবে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম SED। এটি একটি উন্নত প্রযুক্তির বিশেষ ধরনের বাঁধ। 84 মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ হলে ওই খালে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করা যাবে। এতে শুষ্ক মৌসুমে কৃষি সেচের কাজে পানি পাওয়া সহজ হবে। চট্টগ্রামের পটিয়া সহ ওই অঞ্চলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির স্বল্পতা দেখা দেয়। প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবার আশা পটিয়াবাসীর। পুরা শুকনো এখন যদি বান্ডা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরাম চলতে পারবো। আমরা যদি চাষাবাদ করি, যদি সুযোগ সুবিধা পাই, আল্লাহর কাছে ধন্যবাদ। এবং আর খেত খামার উৎপন্ন করতে সুবিধা হবে। সরকার আর যে হাম্মাং করে দিয়ে কিন্তু মানে হামকে টিপসই আড়ালাই ভালো ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই ড্যামটি যখন করা হবে, যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব, এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইদগাঁও ইউনিয়ন না, আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে, এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন অনুসারে এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে। যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার, ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। এর আগে 2020 সালে চট্টগ্রামের আনোয়ারার ভরা শঙ্কখালে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে দিন দিন বাড়ছে গমের আবাদ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। পরিত্যক্ত এসব জমিতে বৃহৎ পরিসরে এই ফসলের আবাদ করা হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল প্রতিনিধি তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাতাসে দোল খাচ্ছে সোনালী গমের শীষ। প্রমত্ত যমুনার বুকে জেগে ওঠা চরে প্রতি বছরই পলিমাটি জমে, আর সেসব জমিতে সামান্য পরিচর্যা করেই গমের আবাদ করছেন কৃষক। ফলন পেয়েছেন ব্যাপক। এই চর এলাকা আমাদের এই অঞ্চলগুলো পড়ে থাকতো, আগে জায়গাগুলো পড়ে থাকতো, এই পদ্ধতি ছিল না। এই পাখনার গম আবাদ করছি, আল্লাহ খুব ভালো ফসল দিছে। এখন ইনশাল্লাহ গমটার খুব ভালো, আয়ও বেশি, লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছে। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত এসব জমি আমাদের আওতায় আনা গেলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে চরাঞ্চলের মাটির গুণগত মান বিবেচনা করে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখানে আমাদের যেহেতু জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই, জাস্ট একটু আশ্রা টেনে এই গমগুলা চাষ করা হয়েছে এবং একবার আমরা সেচ প্রদান করেছি। এতে আমরা আশা করছি খুব ভালো ফলন পাবে এবং সামনে বছর এরকম জমিতেই আমরা এই গমের আবাদটা আরো বাড়িয়ে দিব। চলতি মৌসুমে টাঙ্গাইলে 4550 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। এর মধ্যে জেলার চরাঞ্চলেই বেশি গমের আবাদ হয়েছে।
আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।